হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন্তন আবার ফিরে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ। তো এটা তোমাদের ক্লাস 9-এ সিবিএসসি আইসিএসসি দুজনেরই আছে, প্লাস 10-এ আবার রিপিটেশন আছে আইসিএসসির ক্ষেত্রে। তো এনটিএসসির যে একটা লেভেল ক্লাস 10-এ যে এক্সাম হয় ওখানেও সেলের কিছু কোয়েশ্চেন্স থাকে, আর এনএসও মানে অলিম্পিয়াডসেরও কিছু কোয়েশ্চেন থাকে। তো আজকে আমি মেনলি চ্যাপ্টারটাকে চারটে ভাগে ভাগ করেছি। তো প্রথমে আজকে যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে মেনলি সেল থিওরি আর প্রোক্যারিওটস এর কিছুটা যেটুকু বেসিক আছে আমাদের এনটিএসসি লেভেলে সেইটুকুই পড়াবো। তো লেটস বিগিন। তো প্রথমেই যেটা ইন্ট্রোডাকশনে বলা যায়, হোয়াট ইজ সেল ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ইউনিট অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ অল লিভিং অর্গানিজমস ফ্রম সিম্পলেস্ট মাইক্রো অর্গানিজমস টু কমপ্লেক্স মাল্টিসেলুলার অর্গানিজমস। মানে কি, সেল একটা এমন জিনিস যে ধরো একটা পুরো বাড়ির যদি একটা ইট যদি ধরা হয় বেসিক বিল্ডিং ব্লক, তাহলে সেল হচ্ছে একটা পুরো অর্গানিজমের একটা বিল্ডিং ব্লক। তো যদি ডেফিনেশন অফ সেল বলা যায়, the simplest integrated organization in living beings capable of independent survival. Integrated organization মানে এমন একটা অর্গানাইজেশন, সেল ইজ ইটসেলফ ইজ আ অর্গানাইজেশন যেটা অর্গানিজমের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করছে। ঠিক আছে, আবার ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করছে মানে আমি যদি কোনো সেলকে এক্সট্র্যাক্ট করে মানে বাইরের ল্যাবরেটরি সিস্টেমে কালচার করি, তাহলে সেটাও নিজে থেকে বাঁচতে পারে। এই কারণেই মানে যেগুলো মাল্টিসেলুলার নয়, মানে যেগুলো সিঙ্গেল সেলুলার, ঠিক আছে, তো যেগুলোকে বলা হয় মেনলি অ্যামিবা বা এই ধরনের যে লিভিং অর্গানিজমস গুলো আছে, যারা ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করে কি করে, তাহলে অর্গানিজমের মতোই সেলের কিছু ওয়ার্ক আছে। মানে একটা গোটা অর্গানিজমের যদি একটা ফিল্ম বলা যায়, তাহলে সেল ইজ দ্য ট্রেলার। তাহলে সেল পুরো একটা অর্গানিজমকে শো করছে, রিপ্রেজেন্ট করছে। তো সেল স্ট্রাকচার, ফাংশন, অর্গানাইজেশন, গ্রোথ, রিপ্রোডাকশনের যে স্টাডি, এটাকে বলছে সেল বায়োলজি ও সাইটোলজি। এই নামটা এসেছিল কাইটোস হলো ভেসেল থেকে। তো এগুলো সবই মানে সাইটোলজি ওয়ার্ডটা আসলে ল্যাটিন ওয়ার্ড, সাইটো মানে কাইটোস থেকে এসছে। তারপরে আমরা দেখে নেবো যে সেল কিভাবে তিনটে ভাগে মানে তিনটে অ্যাভিনিউতে মেনলি কালচার করা হয়, মানে যেগুলো পড়াশোনা করা হয়, স্টাডি করা হয় সেল বায়োলজিকে। প্রথমেই হচ্ছে ক্লাসিক্যাল সাইটোলজি। ক্লাসিক্যাল সাইটোলজিটা কি, যেটা লাইট মাইক্রোস্কোপিক্যালি ভিজিবল স্ট্রাকচার, যেগুলো সেলের যে ভিজিবল স্ট্রাকচার গুলো আছে লাইট মাইক্রোস্কোপে, সেইগুলো নিয়ে স্টাডি করা, যেটা খুবই পুরোনো দিনে হতো যখন প্রথম সেল তৈরি হয়েছিল। এখন ক্লাসিক্যাল সাইটোলজি নিয়ে যদিও প্রথমে বেসিক্যালি তো পড়াশোনা করা হয়, বাট এখন অনেক উন্নত মানের পড়াশোনা সেল নিয়ে করা হয়। তারপরে যে সেল ফিজিওলজি, মেনলি এখন যেটা করা হয় সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, ফাংশন অফ সেল, এগুলো নিয়ে মেনলি সেল ফিজিওলজি। আর সেল বায়োলজি ইটসেলফ মানে এমন একটা টার্ম যেটা এখন মেনলি ক্লাসিক্যাল সাইটোলজির থেকে একটু আলাদা। সেল বায়োলজি যেটা ম্যাক্রোমলিকিউলস, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এই লেভেলে যে পড়াশোনাগুলো করা হচ্ছে এইগুলো নিয়ে। তো নেক্সট আমরা দেখবো যেটা আমাদের মাইক্রোস্কোপের হিস্ট্রি। এটা মেনলি কোয়েশ্চেন না থাকলেও কিছু কিছু শর্ট কোয়েশ্চেন মানে মাঝে মাঝে ঢুকিয়ে দেয়, তাও একটা জানার জন্য মেনলি মাইক্রোস্কোপের হিস্ট্রিটা জানা খুবই, বলতে পারি যে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে মাইক্রোস্কোপটা এলো কিভাবে। প্রথম লিওনার্দো দা ভিঞ্চি কিছু লেন্স ইউজ করেছিল যেগুলো দিয়ে ও স্মল পার্টিকেলস দেখতো। তারপরে 1590-তে হ্যান্স এন্ড জ্যাকারিয়াস জ্যানসন বলে দুজন, ফাদার অ্যান্ড সান, তারা মেনলি চশমা বিক্রেতা ছিল। দে আর মেনলি মেকিং সাম স্পেকটাকলস। ঠিক আছে, তারা কিছু লেন্স বানালো 10x আর 30x, যার মানে ম্যাগনিফাইং পাওয়ার ইজ 10x and 30x। এই টাইপ অফ মাইক্রোস্কোপকে বলা হচ্ছে ফ্লি গ্লাসেস। মেনলি তারা যেটা দেখতো ডিফারেন্ট টাইপস অফ ফ্লিজ, মানে পোকামাকড় এবং ইনসেক্ট দেখতো এগুলো দিয়ে, ছোট ছোট এই লেন্স টাইপের জিনিসগুলো দিয়ে। তো এদেরকে যদিও ফাদার অফ মাইক্রোস্কোপ বলা যায় না, তারপরেও গ্যালিলি তিনি মেনলি সিম্পল মাইক্রোস্কোপটা মানে সিম্পল মাইক্রোস্কোপের জন্য একটা এমনি নর্মাল ম্যাগনিফাইং গ্লাস নিয়ে সেটাকে সিম্পল মাইক্রোস্কোপের মতো ইউজ করতেন। তারপরে একজন এলেন, তিনি হচ্ছে অ্যান্টন ভান লিউয়েনহফ। তিনি মেনলি এই গ্লাসগুলোকে নিয়ে আরো তার ফোকাল লেন্থ বাড়িয়ে সেটাকে আরো
ঘষে ঘষে পলিশ করে, মেনলি কাঁচ যত পলিশ করা যায় তার ফোকাল লেন্থ তত বাড়ে। এইভাবে পলিশ করতে করতে একটা হিউজ অ্যামাউন্ট অফ ম্যাগনিফিকেশনস এর 300x এর একটা মাইক্রোস্কোপ তৈরি করলো। হি ইজ দ্য ফাদার অফ দ্য মাইক্রোস্কোপ, সেই জন্যই বলা হয়। তারপরেই যে আমরা দেখতে পাই, তারপরে আরো অনেক হিস্ট্রি ঘটে যায়, আরো অনেকে মাইক্রোস্কোপ বানায়, সেগুলো মেনলি আমাদের এইখানে আমি এর মধ্যে দিতে পারিনি। তারপরে যে মেন মানে মাইক্রোস্কোপের ইতিহাসে, মাইক্রোস্কোপের হিস্ট্রিতে একটা এভলিউশন আসে মাইক্রোস্কোপ নিয়ে, যেটা মেনলি বলতে পারি যেটা রিভলিউশন আসে, এভলিউশন থেকে রেভলিউশন বলতে পারি। তো সেটা প্রথম এলো হচ্ছে ইনভেনশন অফ ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। আর তারপরে ঠিক তার 6 বছর পরেই ইনভেনশন হয় সব থেকে পাওয়ারফুল মাইক্রোস্কোপ আমাদের মাইক্রোস্কোপের হিস্ট্রিতে, আর্নস্ট রাস্কার ডিসকভার করে, সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তার রেজলিউশন অনেক হাই, এবং এই যে সেলের আমরা এখন যে ডিটেল স্ট্রাকচার পড়ি, বায়োমলিকুলার প্রোটিন স্ট্রাকচার, এগুলো সব এই ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য। তারপরে 1981-এ আসে 3D স্পেসিমেন ইমেজ বানানোর জন্য কিছু মাইক্রোস্কোপ আসে। তো এই 3D স্পেসিমেন মাইক্রোস্কোপে যে ইমেজগুলো তোলা হয় সেইগুলোই এমনি আমাদের বইতে ইউজ হয়। সেগুলো ডিফারেন্ট টাইপস অফ, বলতে পারি যে অ্যাটলাস যে বুকগুলো আছে, সাইটোলজির বুক, সেখানে যে 3D স্পেসিমেন মানে ইমেজ তৈরি হয়, সেই এই ধরনের মাইক্রোস্কোপ দিয়ে তৈরি হয়। এই তো গেল আমাদের মাইক্রোস্কোপের হিস্ট্রি। এবার মাইক্রোস্কোপের কিছু ছবি দেখে নেওয়া যাক। অ্যান্টন ভন লিউয়েনহকের তৈরি ফার্স্ট মাইক্রোস্কোপ হচ্ছে এইটা। এই ধরনের মাইক্রোস্কোপে একটাই মানে মেনলি একটাই যে সিঙ্গেল লেন্স লাগানো হতো। তারপরেই আমাদের রবার্ট হুক, যে প্রথম সেলের আবিষ্কর্তা, ডিসকভারি করেছিল সেল, প্রথম যে ফাদার অফ সেল বলা হয় মেনলি, তিনি এই মাইক্রোস্কোপটা তৈরি করেন। তারপরেই আসি আমরা নর্মাল যে স্কুলে কলেজে যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখতে পাই, সেই কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তারপরে এটাকে বলা হয় বাইঅকিউলার মাইক্রোস্কোপ, যার ম্যাগনিফিকেশন পাওয়ার অনেকটাই বেশি এবং কিছু অয়েল ইমার্শন দিয়ে এর মেনলি দেখা হয়। নেক্সট আসি ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটা 1936-এ আর্নস্ট রাস্কার আবিষ্কার করেছিল, সেই ইলেকট্রন মাইক্রোস্কোপ এতদিন ধরে মানে কাজ চলে আসছে, এবং খুবই হাই রেজলিউশনের পিকচার এই ইলেকট্রন মাইক্রোস্কোপের থ্রু দিয়ে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে যেটা আমাদের মনে রাখতে হবে, কিছু সায়েন্টিস্টের নাম। অনেক স্টুডেন্টরাই আমাকে বলে থাকে সায়েন্টিস্টের নাম কি এতটাই ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কিছু কোয়েশ্চেন সায়েন্টিস্টের নামের থেকেও আসে। তো প্রথমেই আসি আমি অ্যারিস্টটলের নাম দিয়ে। অ্যারিস্টটল কি বলেছিল? He concluded that all animals and plants, however complicated, are constituted of a few elements which are repeated in each of them. So তিনি প্রথম একটা মানে একটা কিছু কনক্লুড করলেন যে প্রত্যেকটা অ্যানিমালস এর মধ্যে কিছু এলিমেন্টস থাকে যেটা রিপিটেডলি থাকে। তো সেই রিপিটেডলি জিনিসটাই আমাদের পরবর্তীকালে গিয়ে হয় সেল। তারপরেই সুইস বায়োলজিস্ট কনরাড জেসনার বলেছিলেন তার রেজাল্টের মধ্যে যে কিছু প্রোটিস্টের ব্যাপারে বলেছিলেন, সেই প্রোটিস্ট নিয়ে পড়াশোনা করে তিনি বলেছিলেন, তার মধ্যেও কিছু বেসিক স্ট্রাকচার তিনি দেখেছিলেন। তারপরে মেন জিনিসে আসি, মেন আবিষ্কর্তার নাম, যে ডিসকভারি করেছিল প্রথম সেল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই 1665 বাই রবার্ট হুক, যিনি প্রথম সেল দেখেছিলেন। তো সেল দেখার পেছনে একটা গল্প আছে। তিনি প্রথম একটা কর্কের মানে একটা কর্ক, যেটা মেনলি ডেড সেল, তিনি দেখেছিলেন একটা বড় বড় এরকম কিছু সেল লাইক স্ট্রাকচার। তো সেল এই যে নামটা তিনি দিয়েছিলেন, আসলে তিনি এই নামটা কোথা থেকে পেয়েছিলেন? নামটা তিনি দিয়েছিলেন হচ্ছে, তিনি একটা মনেস্ট্রিতে গেছিলেন। মনেস্ট্রি যেখানে যারা ওখানকার সাধু সন্ন্যাসী যারা যে ঘরে থাকে, সেগুলো খুবই ছোট ছোট সেল লাইক স্ট্রাকচার, সেল, সেই একটা ছোট ছোট স্ট্রাকচার তিনি ওরকমই কর্কের মধ্যে তিনি দেখেছিলেন মাইক্রোস্কোপের তলায়। তখন তিনি নাম দেন সেল। তারপরেই অ্যান্টন ভন লিউয়েনহক যখন তার পাওয়ারফুল মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন, হিউম্যান স্পার্ম, ব্যাকটেরিয়া, এরিথ্রোসাইট মানে আরবিসি যেটাকে বলা হয়, তিনি কিছু দেখলেন, সেগুলোর নাম দিলেন অ্যানিমালস্কিউলস। রবার্ট ব্রাউন প্রথম মানে আবিষ্কার করেছিলেন নিউক্লিয়াস। আর আলটিমেটলি যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, যে সেল থিওরি, এটা আমাদের 9-10 থেকে শুরু করে 11-এর নিটেও এই কোশ্চেন থাকে, যে সেল থিওরিটা কি আমি একটু পরেই বলবো। সেল থিওরি প্রথম প্রপোজ করেন এমজে স্লেডেন আর TS1। তারপরেই আসে জেই পার্কিনজি, প্রোটোপ্লাজম, যে সাবস্টেন্স, একটা কিছু জেলি লাইক সাবস্টেন্স থাকে সেটা সেলের মধ্যে, সেটা তারা বলে। আর আলটিমেটলি ওয়াল্ডেয়ার, যে নিউক্লিয়াস কন্টেন্স ক্রোমোজোম, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে, যে লিনিয়ারলি অ্যারেঞ্জ জিন, তার মধ্যে লিনিয়ারলি অ্যারেঞ্জ জিন থাকে, এগুলোর ব্যাপারে ওয়াল্ডেয়ার বলে। নেক্সট আমরা দেখে নেবো সেল থিওরি। সেল থিওরিটা আসলে কি? সেল থিওরি বলার আগে বলি, এই তিনজন সায়েন্টিস্টের নাম এখানে দেওয়া আছে, এমজে স্লেডেন। আমাদের মেইনলি এই মানে
নর্মাল যে সেল থিওরি, যেটা জেনারেল সেল থিওরি বলা হয়, মডার্ন সেল থিওরির দিকে আমরা অতটা নজর দেব না। মেনলি সেল থিওরি, মডার্ন মানে জেনারেল যে সেল থিওরি যেটা আবিষ্কার হয়েছিল আজ থেকে বহু বছর আগে, সেখানে এমজে স্লেডেন এবং টিএস1 দুজনে মিলে একটা প্রপোজ করেছিল যে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। মানে মেইনলি লিভিং অর্গানিজমস কি দিয়ে তৈরি হয়, এক এবং একাধিক সেল অ্যান্ড তার প্রোডাক্ট দিয়ে, তার যা তৈরি হচ্ছে তার মধ্যে লাইক প্রোটিন, লাইক লিপিড, মোটামুটি এই সব মিলিয়ে মিশিয়ে একটা সেল। আর কি বলেছিলেন, সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ স্ট্রাকচার এন্ড অর্গানাইজেশন ইন অর্গানিজম। মানে সেল হচ্ছে মেনলি বেসিক, দ্য বিল্ডিং ব্লক অফ দ্য অর্গানিজমস। তারপরে লাস্টে এলেন রুডলফ ভিরশ, একজন রাশিয়ান সায়েন্টিস্ট বা রাশিয়ান একজন স্কলার বলতে পারি। তিনি কি বললেন, তিনি বললেন সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। মানে একটা সেলের সে কোথা থেকে আসছে, সেল তো এরকম করে হঠাৎ করে আসতে পারে না, অ্যারাইজ করতে পারে না, তার মানে তার আগেও কোনো প্রি এক্সিস্টিং সেল ছিল। আমরা কথার কথা বলি বাবারও বাবা আছে, মানে বাবার বাবাকে আমরা দাদু বলি, সেরকমই একটা সেলের একটা প্রি এক্সিস্টিং কোনো সেল ছিল, সেইখান থেকে নেক্সট জেনারেশন ইভলভ করছে। এইটাই ছিল সেল থিওরি তিনটে, আমার থিওরি তিনখানা কনক্লুশন। নেক্সট আমরা কিছু ডেফিনেশন দেখবো। একটা ডেফিনেশন সেটা হচ্ছে টটিপোটেন্সি। হোয়াট ইজ টটিপোটেন্সি? টটিপোটেন্সি মানে একটা সিঙ্গেল নিউক্লিয়েটেড সেল ডিফারেন্সিয়েট হয়ে যে কোনো ধরনের সেল তৈরি হয়, আলটিমেটলি কমপ্লিট একটা নিউ অর্গানিজম তৈরি করে, দ্যাট ইজ টটিপোটেন্সি। দ্য ক্যাপাসিটি অফ লিভিং নিউক্লিয়েটেড সেল টু ডিফারেন্সিয়েট ইন্টু এনি আদার টাইপ অফ সেল অ্যান্ড ক্যান ফর্ম কমপ্লিট নিউ অর্গানিজম ইজ কল্ড অ্যাজ টটিপোটেন্সি। তার মানে একটা টোটাল যদি আমি ক্যাপাসিটি দেখি যে একটা সেল, একটা সিঙ্গেল সেল থেকে এত বড় একটা অর্গানিজম তৈরি হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে টটিপোটেন্সি। মানে একটা মাদার ওম্বের মধ্যে যদি একটা ফার্টিলাইজেশন হয়, দ্যাট ইজ 2n নাম্বার সিঙ্গেল সেল, মানে তার ক্রোমোজোম নাম্বার 2n, এটা একটা সিঙ্গেল সেল। সেটা আলটিমেটলি কিভাবে এত বড় একটা অর্গানিজমে পরিণত হলো, সেটার কারণ হচ্ছে একটা ক্যাপাসিটি আছে সেলের, এটা হচ্ছে টটিপোটেন্সি। এইবার এই যে সেল থিওরি আমি তিনটে বললাম, তাদের কিছু এক্সেপশনও আছে। প্রথম এক্সেপশন যেটা দেখা যাচ্ছে ভাইরাস। ভাইরাস ডু নট ফলো দ্য সেল থিওরি, কারণ সেল থিওরি একেবারেই ফলো করে, কারণ কোনো ভাইরাস নিজে প্রপার সেল নয়, সেলুলার অর্গানাইজেশন তাদের নেই। তারপরেই আসে ব্যাকটেরিয়া, ব্রুগেলগি আর প্রোক্যারিওটস এন্ড ডু নট পজেস ট্রু সেলুলার স্ট্রাকচার। তাদের মধ্যে কোনো সেলুলার মানে একটা অর্গানাইজেশন পাবে না, আর মেনলি তাদের মধ্যে কোনো অর্গানেলস ঠিকঠাক ভাবে নেই। এগুলো আমি পরে একটু পরে প্রোক্যারিওট যদিও এই আমি লেকচারের মধ্যে বলবো, তো আমি সেটা বলবো। ফিউ স্পিসিস অফ ফানগি, অ্যালগি আর মাল্টি নিউক্লিয়েটেড। হ্যাঁ, এটা অবশ্যই একটা বড় ব্যাপার যে সমস্ত সেল সিঙ্গেল নিউক্লিয়েটেডই হয়, মানে একটাই নিউক্লিয়াস থাকবে। বাট ফিউ স্পিসিস অফ ফাঙ্গি আর অ্যালগি আর মাল্টি নিউক্লিয়েটেড, মানে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে ফাঙ্গি আর অ্যালগির মধ্যে। নেক্সট যেটা বেস করে আমি যে সেলুলার অর্গানেলস গুলো আছে, কারণ অনেক স্টুডেন্টেরই গুলিয়ে যায় যে এতগুলো সেলুলার অর্গানেল কিভাবে কাজ করে। যদি আমরা এইরকম একটা মানে প্রপার ওয়েতে যদি আমি লিভিং সেলকে ক্যারেক্টার করে ভাগ করে পড়াশোনা করি, তাহলে তার এই যে ক্যারেক্টার ধরে ধরে এক একটা অর্গানেল মানে মেনলি সেলুলার বডিতে থাকে, যদি সেই অর্গানেল না থাকে তার বদলে কেউ না কেউ সেই কাজটা করে এই ক্যারেক্টার গুলোকে ফুলফিল করার জন্য। সেই জন্য দেখবো আমরা যে আমরা সেল দু টাইপের অর্গানিজমে মেনলি সেলকে ভাগ করা হয়েছে, মানে দু টাইপের অর্গানিজম মেনলি পাওয়া যায়, মানে দুটো ক্যাটাগরিতে পাওয়া যায় সেলকে। সেটা হচ্ছে প্রোক্যারিওটিক্স আর ইউক্যারিওটিক্স। তো প্রোক্যারিওটিক্স কারা? প্রোক্যারিওটিক্স তারাই যাদের সেলুলার যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা ওয়েল ডেভেলপ নয়। প্রোক্যারিয়ন, প্রো মানে প্রিমিটিভ, প্রিমিটিভ মিনস দ্য মানে পুরনো, দ্য ওল্ডেস্ট পার্ট, ওল্ডেস্ট, ঠিক আছে। এইবার ক্যারিয়ন মিনস, ক্যারিয়ন একটা ল্যাটিন ওয়ার্ড যেটা নিউক্লিয়াস তার মানে। এইবার প্রোক্যারিওটিক মানে এই প্রোক্যারিয়ন মানে হচ্ছে এদের যে নিউক্লিয়াস যে আমরা যে দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসের ভেতরে যে জেনেটিক স্ট্রাকচারটা আছে, এটা কোনো রকম মেমব্রেন স্ট্রাকচার দিয়ে বাউন্ডেড নয়। তো আমরা আবার ব্যাক টু দ্য প্রিভিয়াস স্লাইড আমরা ফিরে যাব। প্রিভিয়াস স্লাইডে ফিরে গিয়ে আমরা দেখবো যে কি কি ক্যারেক্টার ছিল। প্রথম ক্যারেক্টার দেখবো প্রেজেন্স অফ প্লাজমা মেমব্রেন। তারপরে দেখবো কি প্রেজেন্স অফ প্রোটোপ্লাজম, মানে প্রেজেন্স অফ প্লাজমা মেমব্রেন। আমরা যদি মানে একটা অর্গানিজমের সাথে সেলকে তুলনা করি, তো প্লাজমা মেমব্রেনের সাথে আমাদের কিছুটা আমাদের বডিতে অর্গানিজমসে স্কিন
মানে রিলেট, মানে একটা সেলের যেমন প্লাজম মেমব্রেন আছে, আমাদের স্কিন আছে, প্রেজেন্স অফ প্রোটোপ্লাজমের মেনলি জেলি লাইক স্ট্রাকচার পুরো সেলের মধ্যে একটা ট্রান্সপোর্টেশনের কাজ করে, আরো অনেক কিছু কাজ করে। সেরকমই আমাদের বডিতে ট্রান্সপোর্টেশনের কাজ করে ব্লাড বা অন্যান্য যেগুলো ভাস্কুলার টিস্যু আছে সেগুলো, বা টিস্যু ফ্লুইড। প্রেজেন্স অফ জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ। জেনেটিক মেটেরিয়ালটা কি? জেনেটিক মেটেরিয়ালটা আসলে সেলের এক ধরনের ব্রেন বলা যেতে পারে। মেইনলি হচ্ছে এই জেনেটিক মেটেরিয়ালই মানে পুরো সেলের যত কাজ এই চালনা করে, এই কন্ট্রোলড বাই দ্য জেনেটিক মেটেরিয়াল। তো আমাদের ব্রেন আমাদের পুরো বডি চালনা করে। নেক্সট হচ্ছে প্রোটিন সিনথেসিস। বডিতে খাওয়ার দরকার একটা কিছু দরকার, যেটা সেই প্রোটিনটা সিনথেসিস করতে হবে সেলের মধ্যে। সেরকমই আমাদের বডিতে মেইনলি যে প্রোটিন সিনথেসিস হয় সেটা আমরা দেখবো কিভাবে হয় সেলের মধ্যে। ডাইজেশন আর রেসপিরেশন, আমাদের যেরকম ডাইজেশন স্টমাকে হচ্ছে, আর রেসপিরেশনটা কি করে? রেসপিরেশন আমাদের পুরো ব্লাড সেলুলার রেসপিরেশন হয়, ব্লাডের থ্রু দিয়ে আসে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে নিয়ে আসে, সেটা এক্সচেঞ্জ হয় লাংসে। তো এই রেসপিরেশনটা আমাদের সেলের মধ্যে কি করে সেটা দেখবো। আর আলটিমেটলি রিপ্রোডিউস অ্যান্ড পাস দ্য জেনেটিক ইনফরমেশন। রিপ্রোডিউস করতে পারে আমাদের হিউম্যানদের মতনই, অর্গানিজমদের মতো, মানে মেনলি অর্গানিজমসের মতো, একটা গোটা অর্গানিজমসের মতো সেলরাও রিপ্রোডিউস করতে পারে। তাহলে আমরা এই 6টা ক্যারেক্টারের উপর বেস করে, যেখানে আমরা মানে নেক্সট আমরা অর্গানেলস বা অন্যান্য যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের যে ডিফারেন্ট টাইপস অফ যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো আমরা মানে ডেসক্রাইব করব। তাহলে আমরা প্রোক্যারিওটিক একটু আগে বললাম যে যে একটা সেল যেটার সেলুলার মেমব্রেন, যেটা নিউক্লিয়ার মেমব্রেন ঠিকঠাক ভাবে অর্গানাইজড নয়, যেটা সেলুলার মানে নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট নয়, তো এটাকে আমরা প্রোক্যারিওটিক্স বলছি। These are the cells in which the nuclear material is not separated from the cytoplasm by nuclear membrane, মানে জেনেটিক ম্যাটেরিয়ালটা সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। The average diameter of these cells is 1 millimeter. There are 4 forms of bacteria. Mainly prokaryotics এর মধ্যে ব্যাকটেরিয়ারা মেইনলি পড়ে, তো তারা 4 ফর্মস এর। একটা হচ্ছে কক্কাই স্পেরিক্যাল, ডিপ্লোকক্কাস নিউমেন, তারপরে আসে ব্যাসিলি রড লাইক স্ট্রাকচার মাইকোব্যাকটেরিয়াম বা ব্যাসিলাস টিউবারকিউলোসিস হয়। ভিব্রিও কলেরি, সেটা হচ্ছে মানে মেইনলি ভিব্রিও বা ভিব্রিও কমা লাইক স্ট্রাকচার ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ভিব্রিও কলেরি, কলেরা রোগের সৃষ্টি করে। আলটিমেটলি স্পিরিল্লা বা স্পাইরাল, যেটাকে বলা হয় মানে স্পাইরাল লাইক স্ট্রাকচার, যেটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার, সেটা তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ট্রেপোনোমা প্যালিডাম, যারা সিফিলিস রোগের সৃষ্টি করে। নেক্সট আমরা দেখবো প্রোক্যারিওটিক সেলের আল্ট্রা স্ট্রাকচার। মেনলি আল্ট্রা স্ট্রাকচার বলতে যে স্ট্রাকচার তার ভেতরে, এগুলো মেনলি যে দেখা গেছে, এগুলো কিন্তু নর্মাল মাইক্রোস্কোপের থেকেও বেশি ভালোভাবে দেখা গেছে আমার, যখন ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রথম ডিসকভারি হলো, তারপর এই স্ট্রাকচার গুলো আমরা এত কি বলবো বেশি নিখুঁত ভাবে আমরা জানতে পেরেছি। তো প্রোক্যারিওটিক সেলস আল্ট্রা স্ট্রাকচার দেখতে গেলে আমি প্রথমেই বলেছিলাম একটা লিভিং সেলের একটা সেল এনভেলপ বা একটা আউটার লেয়ার কিছু হবে, মানে সেলের কিছু একটা আউটার লেয়ার অফ দ্য সেল কিছু একটা তাকে গার্ড করে থাকবে, সেটা হচ্ছে সেল এনভেলপ। তাহলে প্রোক্যারিওটিক সেলে তাহলে সেল এনভেলপ একটা আছে। সেল এনভেলপটা 3 ধরনের, মানে 3টে ভাগে ডিভাইডেড, দে আর ডিভাইডেড ইনটু 3 পার্টস। তো ফার্স্ট পার্টটা কি দেখবো, এটা গ্লাইকোক্যালিক্স। যদি আমি এটা একটা ব্যাকটেরিয়াল সেল দেখি, বা এই যে এটা বাইরে একদম বাইরে, আমি সবথেকে এখানে যদিও ভালো করে বোঝাতে পারছি না, কারণ এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্লাইকোক্যালিক্স থেকে গ্লাইকোক্যালিক্স একটু মোটা হয়, তার থেকে যদি আমি গ্রাম নেগেটিভ, আমি বলবো গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ দুটো একটু কি ধরনের কি জিনিস। মেনলি একদম আউটার সারফেস, যেটা আউটার সারফেস আমি বলতে চাইছি, দ্য আউটার মোস্ট লেয়ার কম্পোজড অফ প্রোটিন অ্যান্ড পলিস্যাকারাইড জিনিস দিয়ে তৈরি। হেল্পস ইন অ্যাডহেশন, কোনো হোস্ট মানে যদি ব্যাকটেরিয়া কোনো হোস্ট সেলে যদি গিয়ে বসে, ঠিক আছে, তো ওখানে গিয়ে বসার পর যে মানে অ্যাডেসিভ একটা প্রপার্টি থাকে ব্যাকটেরিয়া, যে আটকে থাকবো ওখানে, মানে আটকে, তারপরে আমি তাকে হোস্ট সেল থেকে আমি নিজে বেঁচে থাকবো, সেই জন্য একটা অ্যাডহেশন প্রপার্টি থাকতে হবে। সেই প্রপার্টি মেইনলি ফুলফিল করে গ্লাইকোক্যালিক্স, একদম আউটার লেয়ারটা। তারপরে দেখবো সেল ওয়াল। সেল ওয়াল কোনটা? সেল ওয়াল এই যেইটা সেল ওয়াল, এইখানে আমি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখাতে পাচ্ছি, এটা দ্যাট ইজ সেল ওয়াল। সেল ওয়াল প্রেজেন্ট বিলো গ্লাইকোক্যালিক্স ইজ লেয়ার মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন কল্ড সেল ওয়াল। এই সেল ওয়ালটা ইউক্যারিওটিক সেল ওয়ালের থেকে একটু আলাদা। ইউক্যারিওটিক সেল ওয়ালের এই যে পেপটাইডোগ্লাইকেন ব্যাপারটা থাকে না, মানে পেপটাইডোগ্লাইকেন থাকলেও তার মেটেরিয়ালের যে সুগারটা, এই পেপটাইডোগ্লাইকেন সুগারটা
এই সুগারটা সে মানে ইউক্যারিওটিক সেলের যে মানে প্ল্যান্ট সেলের যে সেল ওয়াল থাকে সেটা মেনলি সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেই সুগারটা পুরোপুরি আলাদা হয়। ইট গিভস ডেফিনিট শেপ অ্যান্ড সাইজ। এটা কি করে না সেলটাকে মেনলি একটা ডেফিনিট শেপ দেয় আর সাইজ দেয়। তারপরে একটা দেখে কি আছে, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন আমরা ইউক্যারিওটিক সেলেও দেখতে পাবো, প্রোক্যারিওটিক সেলেও আছে। তো প্লাজমা মেমব্রেন একদম ইনারমোস্ট সাইড অফ দ্য সেল এনভেলপ। তাহলে আমাদের এই 3 পার্টস আমরা দেখে নিলাম সেল এনভেলপের। এটা কি দিয়ে তৈরি হয়? প্লাজমা মেমব্রেনটা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। মেনলি ইউক্যারিওটিক সেলেও সেম টু সেম লিপিড আর প্রোটিন দিয়েই তৈরি হয়। ইটস ফাংশন অ্যাজ আ পারমিয়াবিলিটি ব্যারিয়ার। মেনলি যা কিছু এর মধ্যে দিয়ে পারমিয়েবল, মানে কোনো মলিকিউল যদি এর মধ্যে দিয়ে পাস করে ভেতরের দিকে সেলের মধ্যে ঢুকতে চায় তাহলে সিলেক্টিভলি এই পারমিয়েবল হয়, কারণ সব মলিকিউলকে ঢুকতে দেয় না। আমরা ব্যাকটেরিয়া মারার জন্য যে অনেক সময় মানে কি বলবো, অনেক মলিকিউল বা অনেক বায়োকেমিক্যাল জিনিসপত্র ওষুধ ইউজ করি, সেই অনেক সময় তারা রেজিস্ট্যান্ট হয়। এই গ্লাইকোক্যালিক্স আর সেল ওয়ালের দিয়ে কোনো কারণে ঢুকে গেলেও আলটিমেটলি প্লাজমা মেমব্রেন তাকে আটকে দেয়। তো ডিপেন্ডিং আপন কম্পোজিশন অফ সেল ওয়াল, ব্যাকটেরিয়া আর ক্লাসিফাইড অ্যাজ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ। এখানে আমার গ্রাম নেগেটিভ ওয়ার্ডটা মানে কোনো কারণে নিচে চলে গেছে। তো এই গ্রাম পজিটিভ জিনিসটা, গ্রাম নেগেটিভ জিনিসটা কি একটু বলি। এটা যদিও এই সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নয়, তা আমি শর্ট করেই বলছি। গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিভাবে আমরা চিনতে পারি প্রথমে বলি। গ্রাম একজন সায়েন্টিস্টের নাম, মানে মেনলি সায়েন্টিস্টের নাম। সে একটা পিগমেন্ট বলতে গেলে একটা স্টেন, যেটা দিয়ে আমরা যে কোনো সেলুলার মেটেরিয়ালকে দেখতে পাই। কোনো জিনিসকে দেখতে গেলে মাইক্রোস্কোপে তাহলে একটা স্টেন দিতে হয়, স্টেন কালার, মেনলি কালার। সেই কালারটা সে তৈরি করেছিল, সেটাকে স্টেন বলা হচ্ছে। সেই স্টেনটার নাম ছিল গ্রাম। তো কিছু ব্যাকটেরিয়া ছিল তাদের সেলুলার স্ট্রাকচার বা তাদের সেল ওয়াল বা সেল এনভেলপের স্ট্রাকচার এমন যে তারা এই কালারটাকে রিটেন করতে পারতো, মানে তারা এই কালারটা তাদের সাইটোপ্লাজমে নিয়ে নিতে পারতো। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা ছিল, এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তারা ওই স্টেনটাকে নিতে পারতো না। ঠিক আছে, তো এই ক্লাসিফিকেশনের থ্রু দিয়ে দুটো ব্যাকটেরিয়াকে আমরা ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু দ্য স্টেন, গ্রাম স্টেন। তো নেক্সট আমরা দেখে নেবো সাইটোপ্লাজম কি। তো আমরা ফার্স্ট পয়েন্ট তো আমার গেল প্লাজমা মেমব্রেন। অর্গানিজমস এর আউটার একটা কিছু স্কিন লাইক স্ট্রাকচার থাকে, সেটা সেলের মধ্যে আমার থাকে হচ্ছে একটা প্লাজমা মেমব্রেন। মানে মেনলি এখানে ছিল সেল এনভেলপ, তার 3টে পার্ট আমরা পড়লাম। তো নেক্সট আমরা দেখবো যে সাইটোপ্লাজম, যেটা আমার সেকেন্ড পার্টে ছিল প্রোটোপ্লাজম। তো একটা ইউক্যারিওটিক সেলে প্রোটোপ্লাজম মানে টোটাল নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজম যে মেটেরিয়ালটা আছে আর টোটাল আউটার যে সেলের মধ্যে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। বাট এখানে প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস আর মানে সাইটোপ্লাজম মানে নিউক্লিয়াসের বডি আর তার আউটার যে বডিটা, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো এখানে অনলি সাইটোপ্লাজম ইজ প্রেজেন্ট। সাইটোপ্লাজম ইজ সেমি ফ্লুইড গ্রাউন্ড সাবস্টেন্স or matrix present in inner to the plasma membrane. PM মানে plasma membrane. It has many organic compounds. For cell, organic compound অনেক আছে, but lack of cell organelles. Cell organelles এর কাজ কি? Cell organelles এর কাজ হলো মেনলি যেটা আমাদের পুরো অর্গানিজমস এর যদি কোনো কাজ করার জন্য যদি কোনো অর্গানস থাকে, তাহলে অর্গানস গুলো রিপ্লেসমেন্ট যদি আমি সেলের দিকে দেখতে যাই, তাহলে সেলের কিছু একটা অর্গানস লাইক স্ট্রাকচার থাকতে হবে। সেই অর্গান লাইক স্ট্রাকচার কি বলছি? অর্গানেলস। কথাটার মানেই হলো হচ্ছে অর্গান লাইক স্ট্রাকচার, টাইনি অর্গানস। তো আমরা প্রথমে আসি অর্গানেলস গুলো, মানে এখানে তো অর্গানেলস নেই, তো এখানে অর্গানেলস এর রিপ্লেসমেন্ট কিছু থাকতে হবে, কারণ আমাকে লিভিং যে সেলের যে ক্যারেক্টার গুলো আমরা পড়েছিলাম সেই ক্যারেক্টার গুলোকে ফুলফিল করতে হবে। তো ইট হ্যাজ মেসোজোমস, ক্রোমাটোফোরস অ্যান্ড ইনক্লুশনস বডিজ ইন ইট। তো প্রথমেই আমার সেল এনভেলপ গেল, তারপরে গেল হচ্ছে সাইটোপ্লাজম। তারপরে আমি একটা পয়েন্ট দেখেছিলাম যেখানে বলছি যে সেলুলার রেসপিরেশনটা কে করবে? সেলুলার রেসপিরেশন কে, যেমন আমাদের মাইটোকন্ড্রিয়া পড়ে থাকি ইউক্যারিওটিক সেলে, ছোটবেলা থেকে পড়ছি যে পাওয়ার হাউস বলা হয়, অনেক বাচ্চারাই বলে থাকে পাওয়ার হাউস বলে, বেশ মজাও পায় সেটা বলে। তো এইখানে আমার প্রোক্যারিওটিক সেলে সেই কাজটা কি করবে? প্রোক্যারিওটিক সেলে সেই কাজটা করবে হচ্ছে মেসোজোম। মেসোজোমস আর ইনভ্যাজিনেশনস অফ পিএম, মানে প্লাজমা মেমব্রেনের ভেতরে একটা ফিঙ্গার লাইক স্ট্রাকচার, মানে একটা ইনভ্যাজিনেশন, এরকম ওয়েব লাইক স্ট্রাকচার আছে, সেইগুলোকে বলা হয় মেসোজোম। ইন দ্য সেল
ফর্ম অফ ভেসিকলস, টিবিউলস এন্ড ল্যামেলি। তো ভেসিকেল লাইক স্ট্রাকচার, টিবিউল লাইক স্ট্রাকচার, এরকম ফিঙ্গার লাইক কিছু প্রোটেকশনও থাকে। তারপরে আমরা দেখবো দিস আর মানে এগুলো কি, এটা কি কাজ করে, দিস আর বিলিভ টু পার্টিসিপেট ইন ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড রেসপিরেশন, মেইনলি রেসপিরেশন, কারণ এখানে মাইটোকন্ড্রিয়া নেই, কোনো অর্গানেল, মাইটোকন্ড্রিয়া একটা অর্গানেল যেটা আমরা ইউক্যারিওটিক সেল দেখতে পাই সেটা এখানে নেই। তাহলে এই গেল হচ্ছে মেসোজোম, যে রিপ্লেসমেন্ট একটা মাইটোকন্ড্রিয়ার। নেক্সট দেখবো ক্রোমাটোফোর্স। ক্রোমাটোফোর্স আর ইউজুয়ালি ফাউন্ড ইন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যারা থাকে তাদের তো এবার আমাদের ইউক্যারিওটিক সেলে একটা কিছু ক্লোরোফিল যে কাজটা করে সেটা তো আমাদের এখানে তো সেই ক্লোরোফিল অর্গানিজম তো নেই, তাহলে কে কাজ করবে? ইউক্যারিওটিক মানে প্রোক্যারিওটিক সেলে তো সেই কাজটা তো করতে হবে। তো সেই প্রোটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে ক্রোমাটোফোর্স বলে একটা জিনিস আছে। সেই ক্রোমাটোফোর্সটা কি করে, একটা পিগমেন্ট আছে, সেই পিগমেন্ট মেনলি ফটোসিনথেসিসে হেল্প করে। লাস্ট আমরা মানে এখানে আরো সাইটোপ্লাজমে আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইনক্লুশনস বডিজ। ইনক্লুশনস বডিজটা কি? ইনক্লুশন বডিজ মেনলি আমরা দেখেছি যে ব্যাকটেরিয়া মেনলি হোস্টের মধ্যে থাকে এবং হোস্টের নিউট্রিয়েন্টস গুলোকে সাক করে নিয়ে ওই নিজের নিউট্রিয়েন্ট গুলোকে চালায়। নিজের মধ্যে অর্গানেলস নেই, শুধু কয়েকটা কাজ করার জন্য কিছু রিপ্লেসমেন্ট আছে। তাহলে এই ইনক্লুশন বডিগুলো কি করে, যে স্টোরেজ গ্র্যানিউলস মানে স্টোরেজ করলো হোস্টের বডি থেকে, সেগুলোকে তো স্টোর করতে হবে, সেগুলো কিছু গ্র্যানিউলস এর মেটেরিয়ালে ও সাইটোপ্লাজমে স্টোর করে রেখে দেয়। তো নেক্সট আমরা দেখব রাইবোজোমের ব্যাপার, যে আমি থার্ড পয়েন্টে দেখেছিলাম যে প্রোটিন সিনথেসিস কে করে। প্রোটিন সিনথেসিস ইউক্যারিওটিক সেলের যে রাইবোজোম করে, সেম টু সেম এখানেও রাইবোজোমই সেম কাজ করে। যে কিন্তু রাইবোজোমের এখানে যে ডিফারেন্সটা হলো, রাইবোজোম 70S টাইপ। 70S টাইপটা কি? 70S মানে হচ্ছে 70 ওয়েদবার্গ, এস ফর ওয়েদবার্গ ইউনিট বলা হয়। এটা হচ্ছে সেলুলার বায়োলজিতে যখন আমরা কোনো সেলকে এক্সট্রাক্ট করি, তার অর্গানেল গুলোকে এক্সট্রাক্ট করি, তখন একটা রোটেটারের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয় রোটেশন করার জন্য। এবার যখন ওটা রোটেট করছে একটা পার্টিকুলার স্পিডে, কিছু যে অর্গানেলস গুলো প্রেসিপিটেট হতে থাকে। এবার সেই প্রেসিপিটেশন থেকে নিয়ে আমরা অর্গানেলস গুলোকে ডিফারেন্ট এক্সট্রাকশনে মানে এক্সট্রাক্ট করে আমরা ডিফারেন্সিয়েশন করে আলটিমেটলি বার করে আনি। তো এই যে রোটেশনাল স্পিড, এই রোটেশনাল স্পিড 70 স্পিডে আমার রাইবোজোমটা আলটিমেটলি প্রেসিপিটেট হয়, সেই জন্য এই 70S দিয়ে এটাকে ডিনোট করা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে। এবার ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেটা ডিফারেন্স হচ্ছে 80S। তার মানে ওয়েদবার্গ ইউনিটটা মানে ওখানে আমার রোটেশনাল স্পিডটা হচ্ছে 80। তো এটা দুটো টাইপ আছে, সাব ইউনিট 50S আর 30S। এরপরে আসি আমরা নিউক্লিয়েডে। নিউক্লিয়েডটা কি? নিউক্লিয়েড একটা হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়ালের কথা বলেছিলাম। এবার জেনেটিক মেটেরিয়াল ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা কি পাচ্ছি? একটা ক্রোমাটিন ফাইবার পাচ্ছি। বাট আমার এখানে তো এই সব জিনিসপত্র নেই, তা আমাকে তো নিউক্লিয়েড, সেটা নাম দিয়েছে নিউক্লিয়েড, সেজন্য নাম দিয়েছে নিউক্লিয়েড। নিউক্লিয়েড নাম দেওয়ার কারণ কি? কারণ নিউক্লিয়াস লাইক স্ট্রাকচার, কারণ এটা ট্রু নিউক্লিয়েড মানে অয়েড কথাটা যেখানে থাকবে দ্যাট ইজ আ ফেক অর ফলস সিস্টেম, ঠিক আছে? লুক লাইক স্ট্রাকচার এরকম কিছু অয়েড, ঠিক আছে? তো এইটা নিউক্লিয়াস লাইক স্ট্রাকচার, সেটা তার মধ্যে কি থাকে? তার মধ্যে একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা সার্কুলার ডিএনএ। এইটাই ডিফারেন্স আমাদের, যেটা হেলিক্যাল ডিএনএ থাকে একটা মানে লম্বা একটা ক্রোমাটিন ফাইবার থাকে ইউক্যারিওটিক সেলে, এখানে সার্কুলার একটা ডিএনএ থাকে মানে গোল, ঠিক আছে? আর এ কোথায় বাইন্ড করে থাকে আমি একটু দেখবো। এ মেনলি যেটা বলছে, এই সার্কুলার ডিএনএটা কখনো কখনো প্লাজমা মেমব্রেনের গায়ে যে মেসোজোমস কখনো কখনো থাকে তার সাথে বাইন্ড করে থাকে, বা নিজেই প্লাজমা মেমব্রেনের সাথে বাইন্ড করে থাকে। তারপর লাস্টে আমরা চলে যাব প্লাজমিডসে। প্লাজমিডস কি? প্লাজমিড ইজ এ এক্সট্রা অ্যাডিশনাল একটা ক্রোমোজোমাল থিং, একটা সার্কুলার ডিএনএ, সেলফ রেপ্লিকেটিং ডিএনএ। এবার কাজটা কি? মেনলি দুটো কাজে লাগে। একটা হচ্ছে ব্যাকটেরিয়ার জেন্ডার এ ঠিক করে দেয়, মানে এই একদম যে এই যার মধ্যে প্লাজমিড ডিএনএ থাকে হি ইজ এ মেল, আর যার মধ্যে থাকে না তাহলে সে হচ্ছে ফিমেল। তারপরে আরেকটা কাজ কি? যখন হোস্ট সেলের মধ্যে থাকে কোনো ব্যাকটেরিয়া খুব হার্মফুল হয় বা হোস্টকে মেরে ফেলে, তো এই হোস্টকে যে মেরে ফেলে তার যে একটা টক্সিক একটা ব্যাপার তৈরি করে কে? প্লাজমিড ডিএনএ এই যে ডিজিজ ক্রিয়েট করতে হেল্প করে। তো আমরা আজকে এই অবধি প্রোক্যারিওটিক সেল মানে পড়াশোনা করলাম। তো পরের দিন আমরা দেখে নেবো, আমরা শুরু করবো ইউক্যারিওটিক সেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমার যদি কোনো রকম কোয়েশ্চেন বা কোয়েরি থাকে, আর যদি কোনো কিছু টিপস দিতে চাও বা কিছু বলতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো।
আর অবশ্যই যদি তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই টিপে দিও। তো আজকের মতো টাটা।